আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ। আমার পিতা মৃত কারি মোহাম্মদ হায়দারউদ্দিন আকন। আমার পিতামহ মরহুম মৌলভী মমিনুদ্দিন আকন স্থপতি, যিনি এই মমিন মসজিদ তৈরি করেছেন আজ থেকে 113 বছর আগে। মসজিদটা যখন উনি তৈরি করেছেন, যে সেন্স থেকে, যে চেতনা থেকে এই মসজিদটা তৈরি করেছেন, মূলত মমিনুদ্দিন আকন ছিল আমাদের ব্রিটিশ ভারতে যে ফরাজি আন্দোলন ছিল, এই ফরাজি আন্দোলনের ফসল হলো আমাদের এই মমিন মসজিদ। মমিনুদ্দিন আকনের যে মানে ফরাজি মুভমেন্টের যে ছিল, মানে নেতা ছিল মহসিন উদ্দিন দুদুমিয়া। এই দুদুমিয়ার পুত্র ছিল বাদশাহ মিয়া। বাদশাহ মিয়া 1954 সালে যুক্তফ্রন্ট ইলেকশনে সে অ্যাটেন্ড করেছিল, এবং সেই বাদশাহ মিয়ারই শিষ্য ছিল আমার এই দাদা মরহুম মৌলভী মমিনুদ্দিন আকন। তো তখন উনি যে চেতনা থেকে মূলত এইটা হয়েছে, সেটা হচ্ছে ব্রিটিশ ভারতে মুসলমানদের কোনো আস্তানা, মুসলমানদের মসজিদ ছাড়া বা মুসলমানদের নামাজ রোজা হজ জাকাত ছাড়া কোনো কিছুই ছিল না। তখন 1912 সালে কলকাতার গ্রিগরিয়ার পার্কে সকল আলেমরা একত্রিত হয়ে একটা চিন্তা ভাবনা করলো যে কি করে মুসলমানদের ইতিহাস ঐতিহ্য তৈরি করা যায়। সেই মর্মে তারা শুধু নামাজ রোজাই নয়, যেন ধনাঢ্য মুসলমানদের বাড়িতে যেন মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন খানকা, সরাইখানা গড়ে উঠে, এই ধরনের ওই ওয়েজিং সমিতি নামে একটা কমিটি গঠন হয় গ্রিগরিয়ার পার্কে 1912 সালে। ঠিক সেই চেতনা থেকে যে ওখানে যে বেতনভুক্ত 12-13 জন যে কর্মচারী ছিল, তারাই ধনাঢ্য মুসলমানদের বাড়িতে গিয়ে এই মসজিদ, মাদ্রাসা, খানকার সরাইখানা করার জন্য উদ্বুদ্ধ করত। আর সেরকমই একটা চেতনা থেকে মরহুম মৌলভী মমিনুদ্দিন আকন চিন্তা করেন যে আমি একটি কাঠের মসজিদ তৈরি করব। কিন্তু তার আগে এই মাটি সে প্রথমে ইটের একটা ভাটা করে 1910 সালের দিকে। কিছুদিন পর স্বপ্নাদিষ্ট হয়ে সেই ইটগুলো সব মানুষকে বিলিয়ে দেন। পরে বলছে যে আমি কাঠ দিয়ে একটি সুন্দর মসজিদ করব। আরো একটি ইতিহাসের কারণের সাথে জড়িত, যে 1885 সালের অনুকম্পাহীন ভূকম্পনে কাশ্মীরে একটা এই ধরনের মসজিদ ছিল। সেই মসজিদেরই একটা রেপ্লিকা এটা হতে পারে, কারণ এই কাশ্মীর মমিনুদ্দিন আকনের বাল্যকালের একজন শিক্ষক ছিল, যা বিহার থেকে, ভারত থেকে আসছিল মুসলমান, যারা ব্রিটিশ ভারতে যে 1882 সালে প্রথম আলিয়া মাদ্রাসা তৈরি হয় 1782 সালে, সেই মাদ্রাসারও অনেক ধনাঢ্য মুসলিম ছাত্ররা বিভিন্ন ভারতবর্ষের নিখিল ভারতে ছড়িয়ে যায়, এবং তারই একজন টিচার ছিল সেই বিহারের একজন মাওলানা। সেখান থেকেও সেই চেতনাটুকু সে পেতে পারে বলে আমার মনে হয়। তো এই দুই চেতনাকে একাত্র করে সে তার ছেলেদের বলেছে যে তোমরা যার যার ঘর দুয়ার নিজেরা বানিয়ে নেবা, আমি একটি মসজিদ তৈরি করব। এবং সেই মর্মে সে ভারতের আসাম, ত্রিপুরা ও কাশ্মীর থেকে বিভিন্ন অঞ্চল থেকে ঘুরে ঘুরে সে বিভিন্ন কাঠ সংগ্রহ করে, যে কাঠ শত শত বছর অনাগত প্রজন্মের মাঝে রাখা যায়, ঠিক সেই ধরনের টেকসই শাল, সেগুন এবং লোহা কাঠগুলো সে এখানে আনার চেষ্টা করে। এবং বার্জন মিস্ত্রিতে 7 বছর মানে অক্লান্ত প্রচেষ্টার ফলে এই মসজিদটি নির্মিত হয়। 1913 সালে শুরু হয় এবং 1920 সালে শেষ হয়। এই মিস্ত্রিতে তখনকার সময় যে মিস্ত্রির প্রধান ছিল দায়িত্বে, সে ছিল পিরিজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার দৈহারি ইউনিয়নের শ্রী হরকুমার মিস্ত্রি। এই 22 জনের নেতা ছিল উনি। তো উনি এই কাজটা করতেন, এবং 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ হয় তখন একটু সময় ক্ষেপণ হয়েছে, তখন একটা জটিলতার কারণে অনেকদিন কাজ বন্ধ ছিল, হয়তো মূলত তাই এই দীর্ঘদিনটা লেগেছে এই কারণেই মনে হয়। তো সেই সময় মমিনুদ্দিন এখন যখন মিস্ত্রিরা কাজ করত, তখন নিজে চেয়ার পেতে বসে থাকতো, এবং তার দেখানো ডিজাইন অনুযায়ী মিস্ত্রিরা সেই ধরনের কাজ করছে। এবং আমি আমার বাপ চাচা এবং পূর্বপুরুষের কাছ থেকে শুনেছি, তৎকালীন সময় 15 থেকে 20 হাজার টাকা এই মসজিদের পিছনে খরচ করেছে। মমিনুদ্দিন এখন নিজে কোনো ঘর দুয়ার করেন নাই, সে কোনো রকম সোনের ঘরে জীবনযাপন করেছেন, সে পার্থিব চিন্তা ভাবনা মোটেই করেন নাই। এবং ছেলেদের উনি বলছে যে তোমরা লেখাপড়া করে যার যার ঘর নিজেরা বানিয়ে নেবা। এবং ছেলেরা তার শিক্ষিত ছিল। তার বড় ছেলে ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, মেজ ছিল নওমান উদ্দিন আকন, সেজ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। তারপর সেজ ছিল শাহাবুদ্দিন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে কয়েকটা ডিস্ট্রিক্টের চার্জে ছিল। এবং তারপর জন ছিল কারি মোহাম্মদ হায়দারউদ্দিন আকন। এই ছেলেকে তিনি মাদ্রাসায় লেখাপড়া করিয়েছেন বা কারিয়ানা শিখিয়েছেন শুধু মসজিদ দেখভাল করার জন্য। আমি তারই সন্তান।
তার পরবর্তী যে সন্তান ছিল দেলোয়ার হোসেন, এই দেলোয়ার হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হয়ে মারা গেছেন 2001 সালে। তো ঠিকই তার এই দূরদর্শী চিন্তা আজকে কাজে লেগেছে এবং মমিনুদ্দিন এই মসজিদটা তৈরি হয়েছে, গেজেটভুক্ত হয়েছে 2003 সালের 17 এপ্রিল। সরকারের প্রত্নতত্ত্ব প্রিজার্ভ মনুমেন্ট হিসেবে ঘোষণা হয়েছে এবং এরপর সরকার 2008 সালে এবং 2021 সালে খুলনা জাদুঘরের আন্ডারে দুইবার সংস্কার করেছে। কিন্তু সংস্কার হয়েছে, কিন্তু আপাতত সুরক্ষা হয় নাই। আমরা এখন যেটা চাচ্ছি যে এই মমিন মসজিদ হচ্ছে একটা দেশের পর্যটন খাতকে উন্নত করে। তো সেই মর্মে আমরা যদি এই পুরাকীর্তি বা সংরক্ষিত প্রত্নসম্পদ বলা হয়, এটা বাগেরহাটের 60 গম্বুজ ক্যাটাগরির একই মন্ত্রণালয়ের অধীনে একটি মসজিদ এবং দক্ষিণ এশিয়ার একমাত্র কাঠের মসজিদ হিসাবে এটা পরিগণিত হয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অনুযায়ী। তো সে মতে এটা হচ্ছে বিনে লোহায় তৈরি, অর্থাৎ যখন মমিন মসজিদ তৈরি হয় তখন কাঠে কাঠে জোড়া হয়েছে কাঠ দিয়েই। কেন ভালো ভালো ফার্নিচার কিন্তু কখনো লোহার প্রেগ ব্যবহার করা হয় না মরিচা ধরার কারণে। আর এই সুবাদি সেই সময়ের শৌখিন যে কারুকাজগুলো, দৃষ্টিনন্দন কাঠের কাজগুলো হতো, সেগুলো কাঠে কাঠেই জোড়া লাগানো হতো। এই জোড়া লাগাবার ফলে এটা বর্তমানে একটা জ্যামিতিক বিন্যাসে, আপনারা যদি ভিতরে গিয়ে দেখেন যে তার যে সেই সময়ের যে ক্যালিওগ্রাফি, সেই সময়ের যে কত মানে লোকায়ত সমাজ ব্যবস্থার মুসলিম প্রতিচ্ছবি এই মমিন মসজিদের সমস্ত ফেন্সে, সমস্ত বেড়াগোড়ায় জড়িয়ে আছে। এটা যারা বিশেষজ্ঞ, যারা গবেষণা করে, যারা প্রাচীন কীর্তি নিয়ে গবেষণা করে, তাদের মতে যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির টিচাররা, ছাত্ররা, তারা কিন্তু প্রায়ই এখানে আসে এবং গবেষণা করে এই পিরোজপুরের এই কাঠের মনুমেন্টটি নিয়ে। তো আমরা চাচ্ছি যে বর্তমানে এই মমিন মসজিদকে প্রসারিত করতে হলে আপনারা যেমন বিভিন্ন মিডিয়া থেকে কাজ করছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ, কিন্তু আমরা চাচ্ছি যে মমিন মসজিদ সুরক্ষার জন্য এই বর্তমানে যে পরিস্থিতিটা মমিন মসজিদের সামনে দেখেন, অবশ্যই এটা কারো কাম্য নয়। একটা সুন্দর এই দৃষ্টিনন্দন এই কাঠের কারুকাজ কিভাবে সংরক্ষণ করতে হয়, এটা অবশ্যই আমরা বিদেশিদের কাছে জানি, যেমন জাপান, ইন্ডিয়া, ফ্রান্স, এই কাঠগুলো 500-700 বছরের কাঠগুলো তারা সুন্দরভাবে প্রিজার্ভ করে। আমরা চাচ্ছি যে ভবিষ্যতে যেন বর্তমান সরকাররা যারা আছে তারা যেন আমাদের এই মমিন মসজিদকে সুন্দরভাবে দেখভাল করে এবং এই কাঠগুলো যদি প্রিজার্ভ করতে হয় তাহলে এসির মধ্যে রাখা লাগে। ন্যাশনাল মিউজিয়ামে মমিন মসজিদের ছবি 2014 সালে উপস্থাপিত হয়েছে, এখন পর্যন্ত স্থাপত্য গ্যালারিতে 22 নং স্থাপত্য গ্যালারিতে আছে। তো সেখানে কিন্তু দেখা যায় যে কাঠের যে বড় বড় মোগল সুলতানি আমলের খাটগুলো, সেগুলো কিন্তু রাখা হয়েছে এসির মধ্যে, যাতে করে কাঠের ফাইবারগুলো সমৃদ্ধ থাকে, সচেতন থাকে। কিন্তু আমাদের এটা এখন পর্যন্ত আদৌ সম্ভব হয়ে উঠি নাই। আমরা চেষ্টা করতেছি, আমরা সরকারকে অবহিত করার চেষ্টা করতেছি যে শীঘ্রই আমাদের এই মমিন মসজিদ সুন্দর সুরক্ষার জন্য ভবিষ্যৎ প্রজন্মের মাঝে, অনাগত প্রজন্মের মাঝে সুন্দরভাবে ধরে রাখার জন্য যেন এসি সিস্টেম বিভিন্ন কায়দায় প্রোটেক্টেড করা হয় এবং এর ফাইবারগুলো যেন সচেতন থাকে এবং অনাগত প্রজন্মের মাঝে আমরা যেন দিয়ে যেতে পারি। মমিন মসজিদ হচ্ছে বাংলাদেশের একমাত্র কাঠের মসজিদ। সে মতে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে মমিন মসজিদের মতো এরকম 4টা মনুমেন্ট, 4টা মসজিদ এবং একটা মন্দিরের ছবি বাংলাদেশের মুদ্রায় আছে। যেমন রাজশাহীর বাঘা মসজিদ, টাঙ্গাইলের আতিয়া মসজিদ, তারপরে ঢাকার বাইতুল মোকাররম মসজিদ, বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ, দিনাজপুরের কান্তজির মন্দির আমাদের মুদ্রায় আছে। আমরা আশা করি যে সরকার যেন অচিরেই যদি মুদ্রা ভাবনা নিয়ে নতুন মুদ্রা মানে বের করার চিন্তা ভাবনা থাকে, তাহলে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যে বাংলাদেশের বা দক্ষিণ এশিয়ার একমাত্র এই কাঠের সৌন্দর্যপূর্ণ মসজিদটি যেন বাংলাদেশের মুদ্রায় মুদ্রিত হয়। তাহলে সারা বিশ্বের এক্সচেঞ্জ অফিসে সারা বিশ্বের পর্যটকরা আমাদের এই মসজিদকে দেখার সুযোগ হবে। প্রেক্ষাপটে বাংলাদেশের পর্যটন খাত সমৃদ্ধি করবে। আসলে যেখানে প্রত্নসম্পদ থাকে সেখানকে কেন্দ্র করে ওইখানের মানুষের জীবিকায়নেরও ব্যবস্থা হয়। কিন্তু আমরা লক্ষ্য করছি যে বাগেরহাটের যেখানে বাগেরহাট 60 গম্বুজ মসজিদকে কেন্দ্র করে সেখানের স্থানীয় লোকেরা বিভিন্নভাবে পণ্য বিক্রয় করে দূর বিদেশি পর্যটকদের কাছে, নিজেরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধি করছে।
তো আমাদের মবিন মসজিদকেও যদি ওই রকম এখানে হোটেল, একটা প্রত্নতাত্ত্বিক জাদুঘর এবং টাকার নোটে ডাক টিকিটের ছাপায় এবং এখানে যদি সৌন্দর্য করে এখানে সমস্ত পরিবেশটা যদি মবিন মসজিদকে ঘিরে সুন্দর করে রাখে, রুচিশীল করে রাখে, তাহলে আমি মনে করি অদূর ভবিষ্যতে বাংলাদেশের পর্যটন খাত এই মনুমেন্ট থেকেও সমৃদ্ধি লাভ করবে। ধন্যবাদ।